আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা ভার্সিটি ক ইউনিটের হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্সের 5th ক্লাসটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারগুলো পড়ব। ফিজিক্সের ভৌত জগত পরিমাপ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, উচ্চতর গণিতের আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক আর বহুপদী, এই দুইটা চ্যাপ্টার দেখব। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন, এই চ্যাপ্টারগুলোর কিছু হ্যান্ড ক্যালকুলেশন টাইপের এমসিকিউ এবং কিভাবে সেগুলো ক্যালকুলেশন করতে হয় সেগুলো আমরা দেখব। চলো শুরু করা যায়। তো ফার্স্টে আমি একটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আমরা সবাই জানি সমানুপাতিক মানে কি। এই যে যেমন দেখো, এই এই নোটেশনটা দেখে আমরা কি বুঝতে পারি, এ হচ্ছে বি এর বি টু দি পাওয়ার এম এর সমানুপাতিক। তো এই জিনিসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, যেমন ধরো অনেক সময় আমাদের কোয়েশ্চেনে থাকে যে একটা রাশিকে চেঞ্জ করা হয়েছে, আরেকটা রাশির ভ্যালু বের করতে বলছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, যে এই জিনিসটার দিকে যদি আমরা তাকাই, বাকি জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করব। যেমন ধরো একটা সূত্র, ধরো এফ ইকুয়ালস জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এটা যদি আমাদের সূত্র হয়, তো জাস্ট আমাদের বলা হয়েছে যে বল শুরুতে এফ ছিল, দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, পরবর্তীতে বল কত হবে। তো আমাদের কিন্তু এই যে এম ওয়ান এম টু এগুলোকে কিন্তু লাগতেছে না, আমরা জাস্ট এফ সমানুপাতিক 1/r², এটা যদি আমরা চিন্তা করি এভাবে, তাহলে আর কে দ্বিগুণ করা হলে, আর কে যদি দ্বিগুণ করা হয় তাহলে 1/2², এফ হবে 1/4 গুণ। ঠিক আছে, তাহলে এফ হবে f/4 এর সমান। আর কে যদি দ্বিগুণ করা হয়, আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু মুখে মুখেই অ্যান্সার করতে পারছি। আমাদের এইটা এখানে আবার বসায় দেখার দরকার নাই। এটা এখানে অনেক সিম্পল লাগছে, কিন্তু অনেক সময় কোয়েশ্চেনটাকে একটু ম্যানিপুলেট করে নিয়ে আসতে হবে, যে তোমার কোন দুইটা রাশির মধ্যে সম্পর্ক চাইছে। এটা যদি আমরা সুন্দরভাবে বের করতে পারি তাহলে অনেক কম ক্যালকুলেশন করে আমরা ভ্যালু বের করতে পারবো। সেটা এক্সাম্পল সহ আমরা দেখব পরবর্তীতে। চলো দেখি। ফার্স্টে আমরা ফিজিক্সের ভৌত জগত পরিমাপের কয়েকটা কোয়েশ্চেন দেখব। তো এই চ্যাপ্টারে খুব বেশি কিছু নেই, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে মাত্রা। তো বিভিন্ন জিনিসের মাত্রা বের করা আসতে পারে। তো যেই 7টা মৌলিক একক আছে, ওই এককের মাত্রাগুলো তোমরা দেখে নিবা। তো এখন আমাদের যেমন ধরো ক্ষমতার মাত্রা বের করতে বলছে, সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করার কিছু নেই, জাস্ট আমরা ইজিলি বের করতে পারি। পি ইকুয়ালস ডাব্লিউ/টি, তাই না? এখন টি কি? টি হচ্ছে টাইম, টাইম মানে হচ্ছে এই যে এই টি। ঠিক আছে, আর ডাব্লিউ হচ্ছে, ডাব্লিউকে আমরা ডাইরেক্ট কোনো মৌলিক এককে লিখতে পারতেছি না, তো ডাব্লিউকে আগে আমরা ভেঙে দেখি। ডাব্লিউ হচ্ছে এফ এস, এভাবে লিখতে পারি। তাহলে এস হচ্ছে আমাদের ডিস্টেন্স, এল পেয়ে গেলাম, বাট এই এফটা রয়ে গেল। তাহলে এফ ইকুয়ালস কি হচ্ছে আমাদের, এফ ইকুয়ালস হচ্ছে আমাদের এম এ। এম মানে হচ্ছে আমাদের ভর, এটা মৌলিক একক ক্যাপিটাল এম, বাট এ রয়ে গেল। তোমরা অনেকে হয়তো জানো এ এর মাত্রা হবে এলটি ইনভার্স টু, বাট স্টিল আমরা এটা কন্টিনিউ করে যাই। তোমার মনে থাকলে ভালো, মনে থাকলে ডাইরেক্ট লিখতে পারো, বাট অনেকগুলা যেহেতু আছে, যে কোনো কিছুই দিতে পারে, সবগুলো কিন্তু তোমরা মনে রাখতে পারবা না। সো এইভাবে ভেঙে ভেঙে বের করা, এই জিনিসটা শিখে রাখতে হবে। এ ইকুয়ালস হচ্ছে আমাদের v/t, তো এখানে এটা হচ্ছে টাইম। ভি ইকুয়ালস কি আমাদের s/t। এইবার দেখো আমরা পুরা চেইনটা কমপ্লিট করছি, এবার আমরা ইজিলি বের করতে পারবো। এই দেখো এটা টি, এটা কি এস, এস মানে ডিস্টেন্স, এটা হচ্ছে এল, তাইলে ভি এটা হবে আমাদের LT-1। এবার এই জিনিসটা তাহলে কি হচ্ছে, যে ভি এর মাত্রা হচ্ছে LT টু দি পাওয়ার -1, তাহলে এটা হচ্ছে LT ইনভার্স 2। এরপরে দেখো ওইটা যদি এখানে বসায় দিই, এই যে LT টু দি পাওয়ার -2, তাইলে আমাদের এফ হচ্ছে এম LT টু দি পাওয়ার -2। এটা মনে রাখতে পারো চাইলে, এফ এর মাত্রা হচ্ছে, সরি, এফ এর মাত্রা হচ্ছে MLT-2, এটা মনে রাখতে পারো চাইলে, কারণ এটা অনেক সময় কাজে লাগতে পারে। তারপর এই যে MLT-2 আর এটার সাথে এল যদি গুণ করি, তাহলে ডাব্লিউ এর মাত্রা আসতেছে আমাদের ML² ইনভার্স 2। তাহলে পি এর মাত্রা সমীকরণ কি আসবে, ML² টি টু দি পাওয়ার -3। ML² টি টু দি পাওয়ার -3, এইটা আর কি। এই যে, তো দেখো অনেকটা টাইম লাগছে আমাদের,
বাট আমরা এটা কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারতাম। কয়েকটা ভ্যালু যদি আমাদের মনে থাকতো, যেমন এফ এর মাত্রা mLT⁻², এ এর মাত্রা, এগুলো আমরা মোটামুটি জানি, সো অত একটা ডিফিকাল্ট হতো না, আমরা আরো তাড়াতাড়ি করতে পারতাম। তো আমি একটু ভেঙে ভেঙে মূল নিয়মে দেখালাম তোমাদেরকে। তো এইভাবে তোমরা বিশেষ করে যখন দেখবা কোনো অজানা কোনো রাশি দেওয়া হয়েছে কোয়েশ্চেনে, ওই ক্ষেত্রে আমাদের এই প্রসেসে আগায় আমাদের মাত্রা বের করতে হবে। একদম যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে যৌগিক রাশিগুলো থাকবে, ওই যৌগিক রাশিগুলোকে ভেঙে ভেঙে একদম মৌলিক রাশিতে কনভার্ট করে তারপর আমরা আবার ব্যাক করে ওখানে ফেরত আসতে পারতেছি, এই আর কি। আচ্ছা, গেল। তারপর হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ত্রুটি। তো এই জিনিসটা মাঝে মধ্যে আসতে পারে। তো ত্রুটিতে যে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে, তোমাদের ধরো একটা রাশি এক্স, এটা ধরো a⁴m, b⁴n, c⁴p এরকম যদি হয়, তাহলে এক্স এর ত্রুটি যখন তুমি হিসাব করবা তখন সেটা এরকম হবে dA/a, সরি এ না, এখানে হবে হচ্ছে তোমার এম আসবে, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, n dB/b প্লাস p dC/c। এই dx/x হচ্ছে x এর ত্রুটির পরিমাণ, dA/a এটা হচ্ছে a এর ত্রুটির পরিমাণ, dB/b এটা হচ্ছে b এর ত্রুটির পরিমাণ, এইভাবে আর কি। তো এইখানে যদি দেখো যে r আছে আমাদের, আমরা জানি v = 4/3πr³। তো 4/3π এর দিকে আমাদের খেয়াল করার দরকার নাই, আমরা এইভাবে দেখতে পারি dV/v হবে হচ্ছে 3dr/r, তাই না? তাহলে আমাদের dr/r কত? আয়তনের ভুলের শতকরা পরিমাণ হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা কিন্তু একদম এক্সাক্ট ভ্যালু না। যখন ত্রুটির পরিমাণ সাধারণত খুবই কম হয়, এই জন্য এটা মোটামুটি এক্সাক্ট ভ্যালু দেয়। তো এই জন্য আমরা এভাবে করতে পারি 3 × dr/r। এটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখো dr/r আমাদের ভুলের এক্সাক্ট পরিমাণ যেটা হচ্ছে dr, এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। তো এটাও যেহেতু সেন্টিমিটারে আছে, তো একক নিয়ে টেনশন করার দরকার নেই। এটা হচ্ছে 5.3, এই যে এটা হচ্ছে 5.3। তাহলে দেখো এবার যে 10 দিয়ে যদি গুণ করি, তাহলে উপরে 1 থাকে, নিচে থাকে কি 53। ওকে, তাহলে দেখো এবার এটাকে আমাদের শতকরায় নিতে হবে। তো এইখানে আমরা যেটা করতে পারি, এটাকে 3/50 মতো লেখা যায়, তাই না? 3/53, 3/50 কাছাকাছি আছে। তারপর যদি আমি 2 গুণ করি, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 6/100, মানে হচ্ছে 6% হবে। এক্স্যাক্টলি 6% হবে না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করলাম। দেখো কোনটা কাছাকাছি আসে, সবচেয়ে কাছাকাছি হচ্ছে 5.7%। এই যে দেখো আমরা 53 এর ভ্যালু একটু কমায় ধরছিলাম না, এই যে ভগ্নাংশের যে হর আছে ওইটাকে আমরা একটু কমায় দিছিলাম, এই জন্য ভ্যালুটা একটু বেড়ে গেছে। 5.7 ছিল, এটা একটু বেড়ে 6 হয়ে গেছে। তো এখানে আমরা অ্যান্সারটা বের করতে পারছি 5.7%। তো আর বেশি কিছু দেখাবো না। এরপর আমরা চ্যাপ্টার 10-এ চলে যাচ্ছি, যেখানে আমাদের আদর্শ গ্যাসের বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেম আছে, এগুলো কিভাবে আমরা সলভ করব সেটা আমরা দেখি। একটা আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা দেয়া আছে। নমুনাটির চাপ আয়তন দ্বিগুণ করা হলে পরিবর্তিত তাপমাত্রা কত? এখন আমরা জানি সূত্রটা হচ্ছে PV = nRT, বাট আমরা যদি একটু স্মার্ট ওয়েতে চিন্তা করি, তাহলে দেখো, তা আমরা কিন্তু এটা মনে মনেই চিন্তা করতে পারি। সেটা হচ্ছে, দেখো তাপমাত্রা PV = nRT না, এখানে মূল সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সো আমাদের এর নিয়ে চিন্তা করার দরকার নেই, আর নিয়েও চিন্তা করার দরকার নেই। দেখো টেম্পারেচার ছিল আমাদের 273 + 30, মানে 303 কেলভিন ছিল টেম্পারেচার, এটা ছিল ঠিক আছে। আমাদের টি হচ্ছে পিভি এর সমানুপাতিক, তাই না? জাস্ট ম্যাথমেটিক্যালি বলতেছি, পিভি কে যত গুণ করা হবে টিও তত গুণ হবে। আমাদের চাপও দ্বিগুণ করা হয়েছে, আয়তনও দ্বিগুণ করা হয়েছে, তাইলে টি কি হবে? 4 গুণ হবে। তাহলে জাস্ট 303 × 4, তাহলে এটা কত হবে? 300 × 4 = 1200, আর 3 × 4 = 12, তাহলে 1212 কেলভিন হলো। ওকে, তো ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে এটাকে।
1212 মাইনাস 273, 11 থেকে 8 বাদ দিলে 3, থেকে 3 বাদ দিলে 9, হইল 939 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা কিন্তু আমরা মনে মনেই করতে পারতাম, যে এই পার্টটুকু এইটুকু কিন্তু আমরা মনে মনেই করতে পারতাম। এই যে এইটুকু দেখো যে চাপ দ্বিগুণ করা হয়েছে, আয়তন দ্বিগুণ করা হয়েছে, মানে টেম্পারেচার কত হবে 4 গুণ, কারণ টি হচ্ছে পিভি এর সমানুপাতিক। তো জাস্ট এইটাকে আমরা 4 দিয়ে গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এরপরে দেখো এখানেও আমরা সিমিলার একটা চিন্তা করতে পারি। দেখো এটা তাপমাত্রা আছে গ্যাসের, কত তাপমাত্রায় নিলে মূল গড় বর্গবেগ সিআরএমএস এটা দ্বিগুণ হবে। তো এখানে হচ্ছে আমাদের মূল গড় বর্গবেগ সিআরএমএস, এটার সাথে টেম্পারেচারের সম্পর্কটা। তাহলে দেখো আমরা জানি সিআরএমএস সমানুপাতিক √T। ওকে, এক্সাক্ট ভ্যালুর দরকার নেই। দেখো মূল গড় বর্গবেগ এটাকে আমি দ্বিগুণ করতে চাই, তো আমরা যেহেতু টেম্পারেচার বের করতেছি তাহলে আমাদের উল্টাটা লাগবে। দেখো তাহলে টি সমানুপাতিক সিআরএমএস স্কয়ার। ঠিক আছে, ফিজিক্সের ভাষায় না, কিন্তু এটা জাস্ট আমরা ম্যাথ করার জন্য বলতেছি। টি সমানুপাতিক সিআরএমএস স্কয়ার, জাস্ট দুইটাকে বর্গ করে চিন্তা করতেছি। দেখো তাহলে আমরা যদি মূল গড় বর্গবেগকে দ্বিগুণ করি, এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে টেম্পারেচার কি হবে 4 গুণ হবে না? এইখানেও সেম, জাস্ট 273 যোগ 27, এটাকে জাস্ট 4 গুণ করব, এটা হচ্ছে 300 গুণ 4, তাহলে 1200 হচ্ছে না? তাহলে 1200 মাইনাস 273, তাহলে 200 বাদ দিলে 1000, 1000 থেকে 73 বাদ দিলে 927, এরকমই আসবে। হ্যাঁ, তাহলে 927 ডিগ্রি সেলসিয়াস। তো জাস্ট চিন্তাটা হচ্ছে এরকম যে সিআরএমএস হচ্ছে √T এর সমানুপাতিক, তাইলে সিআরএমএস কে যদি 2 গুণ করি তাইলে টি হবে কি 4 গুণ। ওকে, তাহলে জাস্ট টেম্পারেচারটাকে আমরা 4 গুণ করে দিব। তারপরের কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে একদম সিম্পল, মূল গড় বর্গবেগ বের করতে হবে। তো বেগ যদি দেওয়া থাকে তাহলে মূল গড় বর্গবেগ এটার ভ্যালু হচ্ছে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার। এভাবে সবগুলাকে বর্গ করে তারপর তার গড় বের করতে হবে। ওকে, তো জাস্ট ক্যালকুলেশন করবো। এখানে তিনটা ভ্যালু আছে, জাস্ট 25 স্কয়ার, 30 স্কয়ার, 35 স্কয়ার বাই 3। এবার দেখো এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস যদি তুমি খেয়াল করো, দেখো 25, 30, 35 এই তিনটার যদি মূল গড় বর্গবেগ বের করি তাইলে সেটা কিন্তু 10.5 হবে না, 15.5ও হবে না, এবং 20.3ও হবে না। কারণ হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে এটা হচ্ছে অনেক ছোট, বুঝছো? আর মূল গড় বর্গবেগ ইউজুয়ালি তোমার গাণিতিক গড়ের চেয়ে একটু বড় হয়। এখানে দেখো তিনটা ভ্যালুর চেয়ে এই তিনটা ভ্যালু, এই তিনটাই হচ্ছে একদম ছোট ভ্যালুটার চেয়েও ছোট। তো এই তিনটা কিন্তু মূল গড় বর্গবেগ হবে না, এটা বোঝাই যাচ্ছে। তো অ্যান্সার এটাই হবে হইলে, তো এটা দেখেই বোঝা যাচ্ছে। বাট আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো আমরা, চলো দেখি। ওকে, তাহলে যেটা করব এখানে সেটা হচ্ছে 5 কমন নিয়ে নিই। আচ্ছা, 5 স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে 5 গুণ 5 হচ্ছে 25, তাই না? 5 স্কয়ার, 5 6 হচ্ছে 30, 6 স্কয়ার 7। তাহলে এটার ভ্যালু কত হবে? 25 গুণ 5 স্কয়ার মানে 25, 6 স্কয়ার মানে 36, 7 স্কয়ার হচ্ছে 49, ডিভাইডেড বাই 3। দেখো 25 আর 36 কত হচ্ছে তোমার 61, 61 আর 49 তোমার 110 হচ্ছে, তাই না? 25 যোগ 36 11 আর 1 তোমার 61 আর 49, তাহলে হচ্ছে তোমার 110। 110 ভাগ 3, তাহলে এটার ভ্যালু কত হবে সেটা বের করাটা একটু ঝামেলা।
110 গুণ 25/3 আর কি। তাহলে দেখো 110 ডিভাইডেড বাই 3, 25 কে যদি আমি বের করে ফেলি তাহলে তো 5 থাকে, তাহলে 110/3। দেখো আমরা কিন্তু অপশনটা একটু খেয়াল করলে এত ক্যালকুলেশন কিছুই করা লাগতো না, বাট ক্যালকুলেশনটা করে আমরা শেষ করি। 33, 34, 35, 36, 36, 2, 3, তাই না? 3 গুণ 36 হচ্ছে 108, তাহলে এটা হচ্ছে 36 প্লাস 2/3 মানে 0.67, তাহলে 36.67। তাহলে দেখো 36.67 তো 36 এর মতোই বলা যায়, √36 করলে 6 আসবে, 6 এর চেয়ে একটু বড় আসবে আর কি 30, তো অ্যান্সারটা হচ্ছে প্রায় 30 সমান, অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি 30.3। তো এটা হলো আমাদের বেশ বড় কিন্তু ছিল ক্যালকুলেশনটা। এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3টি হিলিয়াম পরমাণুর গতিশক্তি কত? আমরা জানি একটা পরমাণুর গতিশক্তি হচ্ছে 3/2 কেটি, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, কে এর ভ্যালু হচ্ছে 1.38 টাইমস 10⁻23। তাহলে তোমার এটা হচ্ছে একটা পরমাণুর গতিশক্তি, তাহলে 3টা পরমাণু জাস্ট 3 গুণ হবে। তাহলে দেখো এবার 3 × 3/2 মানে 4.5 আসতেছে, 9/2, তারপর আসতেছে 1.38 টাইমস 10⁻23 ইনটু টি এর ভ্যালু আসতেছে আমাদের 283। তাহলে দেখো 4.5 1.38 ইনটু 10⁻23 ইনটু 2.83 ইনটু 10 স্কয়ার। তো ইউজুয়ালি এইরকম ক্ষেত্রে আমরা যেটা করতাম যে অ্যাপ্রক্সিমেট করে নিতাম, ধরো 1.38 কে 1.4 ধরতাম, 2.83 কে এরকম কিছু ধরতাম, বাট এইখানে দেখো অপশনগুলো কিন্তু খুবই বাজে, 1.24 1.25 1.26। তাহলে কিন্তু আমরা একটু যদি এখানে অ্যাপ্রক্সিমেট করতে যাই তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি। তো এইখানে একটু কষ্ট করে গুণটা করেই দেখি আমরা, ফার্স্ট এই দুইটা গুণ করে দেখি, আমাদের লাগবে হচ্ছে 4.5 1.38 আর 2.83, এগুলোর গুণফল লাগবে। তো এইগুলো আমরা একটু বের করার চেষ্টা করি, একটু টাইম লাগবে, একটু তাড়াতাড়ি করা লাগবে। 8 5 40, 0 আর 4, 5 3 15 আর 4 19, 19 9 আর 1, 5 1 5 6, দেন 0 4 8 32 2 3, 12 3 15 5 1 5, তাহলে 0 1 1 রইল 12 2 আর 1, এই যে 1 2 3 3 ঘর পরে ডেসিমাল ছিল, তাহলে অ্যান্সার আসবে এরকম 6.210। তাহলে দেখো 6.210 টাইমস 2.83 টাইমস, এই যে দেখো এই সূচকগুলো পড়েছিল 10⁻³ আর 10 স্কয়ার, তাহলে 10⁻21। এখন আমরা এক্সাক্ট ভ্যালু আসার আগে আমরা একটু গেস করতে পারি 6.2 আর 2.83 এটার ভ্যালু কিরকম আসবে। এটা অলমোস্ট 6 × 3 মানে 18 এর কাছাকাছি আসার কথা। 18 মানে হচ্ছে তোমার 1.8 আসবে আর একটা 10 হচ্ছে এখানে যাবে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি 1.76 এর কাছাকাছি। দেখো 1.26 এত কম কিন্তু আসবে না, কারণ 6.2 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাইলেই কিন্তু আমার 12.4 চলে আসতেছে। দেখো 6.2 টাইমস 2 এটাই কিন্তু 12.4 চলে আসতেছে, তাহলে এখানে কিন্তু 2.83 মানে এই যে 12.4 বা 1.24 এটা হচ্ছে বেশ অনেকটা বড় হবে কিন্তু। তো ওই সেন্সে বলা যায় অ্যান্সার কিন্তু এটাই, বাট তুমি চাইলে এটা গুণ করে দেখতে পারো, এটাই আসার কথা। 6.2 আর 2.83 গুণ করলে তোমার মানে 12-র কাছাকাছি কোনো ভ্যালু আসবে না, তোমার 16 17 18 এরকম কোনো ভ্যালু আসার কথা। এই জন্য আমি আর ক্যালকুলেশন করব না, কারণ অলরেডি আমি অনেক ক্যালকুলেশন করে ফেলছি। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা 1.76 এর কাছাকাছি। যেমন ধরো এখানে যদি আমি 18 ধরে নিই, এটারে দেখো 18 টাইমস 10⁻21, তাহলে এখান থেকে 10 যাবে 1.8 10⁻20, এখানে 10 দিয়ে ভাগ করলাম, এখানে 10 দিয়ে গুণ করলাম। তাহলে এই ম্যাথটা আমাদের হয়ে গেল। এর পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। এবার শিশিরাঙ্কে একদম সিম্পল একটা কোয়েশ্চেন, কোনো একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস, জলীয় বাষ্পের চাপ দেয়া আছে, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত? তাহলে আপেক্ষিক আর্দ্রতা হবে হচ্ছে আমার শিশিরাঙ্কে
সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ডিভাইডেড বাই হচ্ছে বায়ুর তাপমাত্রা যেটা আছে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে 2 × 10⁻³ এটা পারদ স্তম্ভের হাইট এই এককে দেওয়া আছে, বাট একক ম্যাটার করে না কারণ কাটাকাটি তো যাবেই। এরপর হচ্ছে 4 × 10⁻³ নিচে, আর আমরা 100% দিয়ে গুণ করে নিতে পারি জাস্ট, তাইলে 100%। দেখো খুবই সিম্পল, 10⁻³ 10⁻³ কাটা, হাফ ইন্টু 100 হচ্ছে 50%। তো এটা খুব ইজি ছিল। তো ফিজিক্সের অনেকগুলো ম্যাথ দেখলাম। এরপর আমরা ম্যাথের চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণায়ক এই পার্টটাতে চলে আসি। এখন দেখো ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করার জন্য ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা খুবই ইম্পর্টেন্ট। তো ইউজুয়ালি তোমাদের 2/2 এই ম্যাট্রিক্সগুলোর ক্যালকুলেশন অনেক বেশি আসে, তো এই 2/2 ম্যাট্রিক্সগুলোর ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে রাখাটা ইম্পর্টেন্ট। যেমন দেখো এই যে এখানে যে শর্টকাটটা আছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, সেটা হচ্ছে ফার্স্টে তুমি এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করবা। ডিটারমিনেন্ট খুবই ইজি, 2 × -3 -6, আর এই যে -5কে মাইনাস করলে +5 হয়ে যাচ্ছে। ডিটারমিনেন্ট হচ্ছে -1, তাহলে এই যে 1/, এই ডিটারমিনেন্টটা থাকবে। আর এই জায়গাটাতে কিভাবে বসাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে দেখো এই দুইটা কিন্তু সোয়াপ হয়ে যাবে, মানে এই দুইটা একটার জায়গায় আরেকটা চলে আসবে, -3 2, আর এই যে এই দুইটা যদি দেখো এই দুইটা জায়গার মতোই থাকবে, জাস্ট একটা মাইনাস চলে আসবে এগুলোর সামনে। -1কে মাইনাস করে দিলে 1, আর যে 5 এর জায়গায় চলে আসবে -5। ওকে, তো এইটাই জাস্ট এই যে এই প্রধান কর্ণ বরাবর, এই যে 2/2 ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে দুইটা আছে ওই দুইটাকে জাস্ট আমাদের ইন্টারচেঞ্জ করে দিতে হবে, আর এই কোণা বরাবর যে দুইটা আছে ওগুলাকে জাস্ট মাইনাস করে দিতে হবে, তাইলেই হয়ে গেল। তাহলে দেখো এটার ভ্যালু আসছে -1টাকে যদি আমি ভিতরে দিয়ে দেই তাহলে 3 -1 5 -2। দেখো কোথায় আসছে আমাদের 3 -1 5 -2, এই অপশনটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তারপরের কোশ্চেনটা দেখি। এবার আরেকটা টাইপ, সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দেয়া থাকলে ওই ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের রাশির মান বের করতে হয়। তো এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এ ইনভার্সের ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে 1/a এর ডিটারমিনেন্ট। আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি m দিয়ে গুণ করো, m হচ্ছে কোনো একটা সংখ্যা, যেমন ধরো 1 2 3 এরকম কিছু একটা, এটা দিয়ে যদি গুণ করো তাহলে অ্যান্সারটা হবে এই ম্যাট্রিক্সটার সাথে m⁴n গুণ হবে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সাথে m⁴n গুণ হবে। nটা কি? এই nটা হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সের মাত্রা। এটা যদি n/n ম্যাট্রিক্স হয় তাহলে m⁴n গুণ হবে। তাহলে এই জিনিসগুলো দেখার পর আমরা এটা খুব ইজিলি সলভ করতে পারবো। দেখো 2a⁻⁻1 এটার ডিটারমিনেন্ট বের করতে বলছে, তাই না? ফার্স্টে দেখো আমরা ইনভার্স ম্যাট্রিক্সের আমরা যেটা করতে পারি ইনভার্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দেখতে পারি। এই যে দেখো 2a এর ইনভার্স, এটার ডিটারমিনেন্ট কি হবে? 2a, এই জিনিসটার ডিটারমিনেন্টের সমান, তাই না? তাহলে 2a এটার ডিটারমিনেন্ট কি? 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু হচ্ছে এখানে 3, তাইলে এই যে 2q। তাহলে দেখো আর এবার a এর আমরা যে ডিটারমিনেন্টের ভ্যালু ওইটা জানি -7, 2q × -7, তাহলে আসতেছে কত? 8 × -7 -56, -1/56। তাহলে এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট।
তো এই কোয়েশ্চেনটা আমাদের সলভ করা হলো। এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখো। ওকে, তাহলে আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। দেখো, এককের কাল্পনিক মূল ওমেগা। কাল্পনিক মূল বলতে এককের ঘনমূল বোঝানো হয়েছে, যে ওমেগা কিউব ইকুয়ালস 1। তো এইটা যদি আমাদের একটা নির্ণায়ক দেওয়া আছে ইকুয়াল 0 হলে সমাধান কোনটি? দেখো, আমরা যদি এখানে এই যে C1 প্লাস C2 প্লাস C3 করি, মানে এই যে কলাম তিনটা যদি যোগ করে দেই, তাহলে দেখো কি আসে, x প্লাস 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসতেছে, ওমেগা প্লাস এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, আর ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস ওমেগা। এখানে ওমেগা ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার 1 1 এক্স প্লাস ওমেগা। এটার ভ্যালু হচ্ছে আমাদের 0। এবার দেখো এটা যোগ করে কি লাভটা হয়েছে, কারণ আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে 0, তাহলে এখানে আমরা সব জায়গায় 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু 0 বসায় দিলে এক্স 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 ওমেগা ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার 1 1 এক্স প্লাস ওমেগা। এবার দেখো আমরা এই কলাম থেকে এক্স গুলোকে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে বাইরে চলে আসে এক্স, আর এখানে ভিতরে একটা ডিটারমিনেন্ট থাকবে। এখানে তো 1 ছিল না, এখানে 0 ছিল। তো এই যে এক্স ইন্টু সামথিং, এটার ভ্যালু যদি 0 হয়, তার মানে কি এক্স ইকুয়াল 0 হইতে পারে, তাই না? এই যে দেখো এক্স ইকুয়াল 0 কিন্তু অপশনে আছে, তাহলে এক্স ইকুয়াল 0 কিন্তু একটা সমাধান। আর যেহেতু আমাদের একটার বেশি অপশন কারেক্ট হচ্ছে না, তাহলে আমরা এই অপশনটা দাগাই দিলাম, শেষ। এরপরে আমরা ম্যাট্রিক্সের বেশ কিছু প্রবলেম দেখলাম। এবার আমরা বহুপদী আর বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা কিছু প্রবলেম দেখি। তো ফার্স্টে যেটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এটার এ এর কোন ডোমেনের জন্য, এখানে একটা এ এর ভ্যালু আছে, এর মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। এখন মূল বাস্তব ও অসমান হবে বুঝতেই পারতেছো, এখানে নিশ্চয়ক বের করতে হবে। নিশ্চয়কের ভ্যালুটা বের করে ফেলি, বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 12। তাহলে বাস্তব ও অসমান হওয়ার শর্ত কি? বাস্তব ও অসমান হওয়ার শর্ত হচ্ছে এই যে নিশ্চয়ক গ্রেটার দেন 0, ডি গ্রেটার দেন 0। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস 12 গ্রেটার দেন 0। এখন আমরা যদি বলি এবার আমাদের একটা অসমতা সলভ করা লাগবে, এই যে এখান থেকে আমাদের a এর ডোমেন বের করা লাগবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, a স্কোয়ার মাইনাস 12 গ্রেটার দেন 0, এই যে এই অসমতার এটাকে আমরা ইকুয়াল ধরে ফার্স্টে সলভ করে ফেলি। a স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল 0, তাহলে a স্কোয়ার ইকুয়ালস 12, a ইকুয়ালস প্লাস মাইনাস 2√3 আসছে আমাদের। এখন এর যে সমাধানগুলো পাইছি ওগুলাকে আমরা একটা সংখ্যা রেখার মধ্যে আঁকবো। দেখো, ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার মাইনাস 2√3, এটা হচ্ছে প্লাস 2√3। 0 আমার অ্যাকচুয়ালি দরকার নাই, তো 0টাকে মুছে দেই। এবার দেখো, এখন এই যে আমাদের সংখ্যা রেখাটা আছে, এই সংখ্যা রেখাকে কয়টা ভাগ করা হয়েছে? এই দেখো, এখানে আমাদের 3টা ভাগ তৈরি হয়েছে, তাই না? যে দেখো, এইটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট। এবার এই তিনটা যেই পার্ট আছে, এই প্রত্যেকটা পার্টে আমরা একটা একটা করে সংখ্যা বসায় জাস্ট চেক করব যে অসমতাটা কোন দিকে যাচ্ছে, গ্রেটার দেন 0 হচ্ছে না লেস দেন 0 হচ্ছে। দেখো, ফার্স্টে আমরা মাইনাস 2√3 চেয়ে ছোট কোনো একটা ভ্যালু নিয়ে নেই। মাইনাস 2√3 চেয়ে ছোট, ধরো মাইনাস 2√3 ভ্যালু কীরকম হবে? 2 ইন্টু √3, এটা হচ্ছে 2 ইন্টু 1.7, 3.4 এর মতো। তো আমরা 4 নিয়ে নেই, তাহলে মাইনাস 4 নেই, এখানে একটা ভ্যালু নিলাম মাইনাস 4। ওকে, তো মাইনাস 4 যদি বসাই এর জায়গায়, মাইনাস 4 স্কোয়ার মাইনাস 12 আসছে হচ্ছে 16 মাইনাস 12 ইকুয়ালস 4। 4 কিন্তু গ্রেটার দেন 0, তাহলে এখানে আমাদের a স্কোয়ার মাইনাস 12 গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে এটা যে তোমার a লেস দেন মাইনাস 2√3 এর জন্য কিন্তু এটা কারেক্ট।
এই অসমতাটা আমার হচ্ছে a লেস দেন -2√3 জন্য। যদি আমরা মাঝখানে কোনো একটা ভ্যালু বসাই, যেমন ধরো 0 যদি বসাই, তাহলে কি আসতেছে 0 স্কয়ার -12, -12 আসতেছে। -12 কিন্তু লেস দেন 0। দেখো এই পাশে যখন আমরা দেখছি তখন আসছে হচ্ছে গ্রেটার দেন 0, এখানে যখন আসছি তখন আসছে লেস দেন 0, a স্কয়ার -12 এর ভ্যালু। আবার 2√3 চেয়ে বড়, যেমন ধরো 2√3 চেয়ে বড় আমরা 4 বসাইতে পারি, 4 বসাইলেও কিন্তু -4 এর মতো 0 চেয়ে বড় আসতেছে। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের সমাধান পেয়ে গেছি। -2√3 চেয়ে ছোট আর 2√3 চেয়ে বড় সকল বাস্তব সংখ্যা হচ্ছে এই অসমতাটা a স্কয়ার -12 গ্রেটার দেন 0, এটার সমাধান। প্রত্যেক পার্ট থেকে জাস্ট একটা করে ভ্যালু চেক করলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে এবার আমাদের আবার এই ব্র্যাকেটের সিস্টেম ইউজ করে লিখতে হবে। দেখো তো ফার্স্ট a লেস দেন -2√3, -2√3 চেয়ে ছোট কিন্তু সমান না, তাহলে a হচ্ছে -ইনফিনিটি থেকে স্টার্ট করে -2√3 পর্যন্ত আমরা আসতে পারি। -2√3 ইকুয়াল হলে আমরা তখন এই যে থার্ড ব্র্যাকেটটা দিতাম, কিন্তু এখন এটা না, এখন আমরা দিব এই যে ফার্স্ট ব্র্যাকেট দিব এইটা। আরেকটা হচ্ছে আমাদের a গ্রেটার দেন 2√3 জন্যও কিন্তু এই অসমতাটা সত্যি হচ্ছে। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, 2√3 কিন্তু ইকুয়াল হতে পারবে না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে ইনফিনিটি পর্যন্ত এইটা। তাইলে এই দুইটাই যেহেতু হয়, তো এই দুইটাকে আমরা ইউনিয়ন করে দিলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার মিলায় দেখো, -ইনফিনিটি থেকে -2√3 ইউনিয়ন 2√3 থেকে ইনফিনিটি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বুঝা গেল আমরা কিভাবে অসমতার সমাধান করতে হয়, ওইটাও দেখে নিলাম। এরপর আরেকটা কোয়েশ্চেন দেখি, দ্বিঘাত সমীকরণ একটি মূল 1/2 + i হলে সমীকরণ কি হবে। তো সমীকরণ বের করার ক্ষেত্রে আমরা সমীকরণের একটা একটা করে পার্ট বের করে আমরা অপশনের দিকে একটু খেয়াল রাখবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। যেমন দেখো একটা মূল যদি 1 + 2i হয়, অলরেডি আমরা আগের ক্লাসটাতে দেখছি যে জটিল সংখ্যাকে কিভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়া যায়। দেখো 2 - i জাস্ট অনুবন্ধী দিয়ে যদি উপরে নিচে গুণ করি, দেখো একটা সংখ্যাকে তার অনুবন্ধী দিয়ে গুণ করলে কি হয়, তার মডুলাসের বর্গের সমান, তাহলে এটা হবে 2 স্কয়ার + 1 স্কয়ার হবে, মানে এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 2/5 - 1/5 i, এটা হচ্ছে একটা মূল। তাহলে আরেকটা মূল হবে কি 2/5 + 1/5 i, এটা হচ্ছে আলফা, তাহলে এটা হচ্ছে বিটা, এই দুইটা হচ্ছে আমার মূল। তাইলে দেখো এই মূলদ্বয়ের যোগফল কত হচ্ছে আমাদের 4/5, ঠিক আছে। তাহলে মূলদ্বয়ের যোগফল যদি 4/5 হয়, তাহলে এখানে দেখো এখানে কি আসতেছে, মূলদ্বয়ের যোগফল আসতেছে 12/9 মানে 4/3, এটা হবে না। এখানে দেখো 4/5 আসতেছে, এটা হইতে পারে, এখনো পুরো শিওর না। এখানে আসতেছে -4/5 আর এখানে আসতেছে আমাদের কত 20/25 মানে 4/5, তাহলে এইটা অথবা এইটা হবে। এখন আমাদের শেষ হলো না, তাহলে গুণ করে দেখতে হবে। একটা জটিল সংখ্যা আর তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে আমরা আগেই বলছিলাম যে মডুলাসের বর্গের সমান হবে। তাহলে জাস্ট এটা কি হচ্ছে 2/5 এর স্কয়ার প্লাস 1/5 এর স্কয়ার। তাহলে দেখো 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার বাই 5 স্কয়ার, ওকে। তাহলে 5/25 মানে এটা আসতেছে হচ্ছে তোমার 1/5। তাহলে আমরা যেহেতু দুইটাই পেয়ে গেছি, তো আমরাই এখন ইকুয়েশনটা বানায় ফেলতে পারি, x² - 4/5x + 1/5 = 0। তাহলে 5x² - 4x + 5 = 0। সরি 5 না, এখানে তো 1 ছিল, তাহলে তো 1ই হবে, প্লাস 1 = 0। এই যে 5x² - 4x + 1 = 0, এটা আসছে আমাদের অ্যান্সার। তো এরপরের কোয়েশ্চেনটা দেখি। একটা দ্বিঘাত সমীকরণ আছে, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, আলফা + 2 বিটা + 2 মূল বিশিষ্ট সমীকরণ কোনটি। তো এইখানে এই কোয়েশ্চেনটা সলভ করার একটা ট্রিক হচ্ছে যে এটা যদি আমাদের কোনো সিমেট্রিক মূলগুলো যদি সিমেট্রিক হয়, যেমন আলফা + 2 বিটা + 2 গুলো হচ্ছে সিমেট্রিক, তখন আমরা যেটা করতে পারি x = আলফা + 2 এভাবে লিখতে পারি। তাহলে
আমাদের আলফা ইকুয়ালস কি হবে এক্স মাইনাস টু। এখন এই আলফাটা হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন, তাহলে আলফা ইকুয়ালস এক্স মাইনাস টু, এটা যদি এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস টু বসাই দিই তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে। দেখো এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স মাইনাস টু প্লাস 5। এবার ক্যালকুলেশন করে আমরা যা পাবো ওইটাই হচ্ছে আলফা প্লাস টু বিটা প্লাস টু মূল বিশিষ্ট সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 4x মাইনাস 8 প্লাস 5 ইকুয়ালস 0। দেখো তাহলে মাইনাস 4x প্লাস 4x চলে গেল, থাকলো হচ্ছে এক্স স্কোয়ার 4 প্লাস 5 9 মাইনাস 8, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 থাকে, তাই না? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের হয়ে গেল। পরের কোয়েশ্চেনটা দেখি। এখানে কিন্তু আমাদের এটা সিমেট্রিক না হলে কিন্তু আমরা এইভাবে করতে পারতাম না। এখানে আলফা প্লাস টু বিটা প্লাস টু, এই জন্য আমরা সিমেট্রিটা ইউজ করতে পারছি। পরের কোয়েশ্চেনটা দেখি। এটা হচ্ছে তোমার দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, তো এই যে এই এ এর ভ্যালুটা বের করতে বলছে। এখানেও একটা এ আছে, এখানেও একটা এ আছে। যদি আমরা ধরি যে সাধারণ মূলটা হচ্ছে পি, তাহলে পি দিয়ে এই দুইটা সমীকরণে সিদ্ধ হয়। পি স্কোয়ার মাইনাস 11p প্লাস এ ইকুয়াল 0, আরেকটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 14p প্লাস 2a ইকুয়াল 0, তাই না? এবার আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কি আসে মাইনাস 11 প্লাস 14, তাহলে 3p, আর a মাইনাস 2a করলে আসে হচ্ছে মাইনাস a। ঠিক আছে, তাহলে a ইকুয়ালস আমার 3p আসতেছে, বা মোর ইম্পর্টেন্টলি p ইকুয়ালস হচ্ছে a বাই 3। এখন এটা বের করে কি লাভ হয়েছে আমার, দেখো p কিন্তু এই যে এই ইকুয়েশনের একটা সলিউশন, তো p ইকুয়ালস যেহেতু a বাই 3, তাহলে a বাই 3 বসায় দিলে এটা কিন্তু সিদ্ধ করবে এই ইকুয়েশনটাকে। তার মানে হচ্ছে a বাই 3 স্কোয়ার মাইনাস 11 ইন্টু a বাই 3 প্লাস a ইকুয়াল 0, বা এটাতেও আমরা বসাইতে পারতাম চাইলে। দেখো এখন a স্কোয়ার বাই 9 মাইনাস 11a বাই 3 প্লাস a ইকুয়াল 0। তাহলে আমরা এর কে কমন নিতে পারি, তাহলে থাকবে a বাই 9 মাইনাস 11 বাই 3 প্লাস 1, এটা ইকুয়াল 0। তাইলে a এর ভ্যালু 0 হইতে পারে, অথবা এইখানে যদি 9 গুণ করে দেই, আচ্ছা আগে এটা লিখি, a বাই 9 মাইনাস 11 বাই 3 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই কোশ্চেনে যদি 9 গুণ করে দেই দুই পাশে, তাহলে a মাইনাস 9 ইন্টু 11 বাই 3 কত হবে, 3 ইন্টু 11 মানে 33 প্লাস 9, তাহলে কত আসতেছে a মাইনাস 24। তাহলে a এর ভ্যালু হচ্ছে 24। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0,24। ঠিক আছে, এরপর আমাদের ম্যাথের পার্টটুকু শেষ হলো। এবার আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়নের কয়েকটা ম্যাথ দেখব। এখানেও আমাদের যে আমরা আগে যে সমানুপাতিক সম্পর্কের যে কনসেপ্টটা পড়ছিলাম ওইটা এখানে আরো বেশি কাজে লাগবে, কারণ আমাদের যে সূত্রগুলো আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই সূত্রগুলো থেকে যখন ম্যাথ আসে তখন কিন্তু ওই সমানুপাতিক কনসেপ্টটা থেকেই আমাদের সলভ করতে হয়। তো এখানে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 4 লিটার অক্সিজেন গ্যাসকে 0.8 লিটারে সংকুচিত করতে কত চাপ প্রয়োগ করতে হবে। এখানে আমাদের টেম্পারেচারটা কিন্তু চেঞ্জের কথা বলে নাই, আমাদের জাস্ট পি আর ভি এর সম্পর্কটা লাগবে। তাহলে টেম্পারেচার স্থির থাকলে ওইটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, সেটা হচ্ছে পি সমানুপাতিক 1/v। তো এখানে আমাদের যেটা করতে পারি P1/P2 ইকুয়ালস V2/V1। এখানে হচ্ছে আমাদের ডাইরেক্ট অনুপাতটা দেয়া নাই, এজন্য আমাদের একটু কষ্ট করা লাগতেছে, অনুপাত ভেঙে করা লাগতেছে আর কি। তাহলে P1 ফার্স্টে চাপ ছিল 1, নেক্সটে যদি চাপ হয় P2, এখন আয়তন পরবর্তীতে হচ্ছে 0.8
আর পূর্বে আয়তন ছিল 4। ঠিক আছে, তাহলে P2 এর ভ্যালু কি হবে 4 ডিভাইডেড বাই 0.8। এই যে দেখো 10 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে 40/8 মানে 5, তাহলে 5 অ্যাটমসফিয়ার। তো এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। এই যে দেখো এখানে আমাদের মূল ভগ্নাংশ বের করতে দিচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা মিশ্রণের। তাহলে অক্সিজেন হচ্ছে 1.032 গ্রাম আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.573 গ্রাম। তাহলে আমরা যদি মূল ভগ্নাংশের ইকুয়েশনটা লিখি, কার্বন ডাই অক্সাইডের মূল ভগ্নাংশ এটা হবে কার্বন ডাই অক্সাইডের মূল সংখ্যা, নিচে থাকবে অক্সিজেনের মূল সংখ্যা প্লাস কার্বন ডাই অক্সাইডের মূল সংখ্যা। তাহলে মূল সংখ্যা হচ্ছে n = W/m যেহেতু। তো এখানে ভরটাকে আমরা একটু সুবিধার জন্য 1.032 কে 1 ধরে নেই, আর কার্বন ডাই অক্সাইডের 0.573 এটাকে 0.6 ধরে নেই। 0.6/44 এখানে হচ্ছে 1/32 প্লাস 0.6/44। এবার দেখো এখানে আমরা যেটা করতে পারি উপরে নিচে 32 গুণ 44 গুণ করে দিই, দেখো তাহলে ভগ্নাংশগুলো চলে যাবে। দেখো এই যে 44 কাটা গেল, তাহলে এখানে থাকে কত 0.6 × 32, আর নিচে কত থাকে 1 আর 44 থাকে এখানে, আর 44 প্লাস 0.6 × 32, তাহলে 32 × 0.6 এ কত হয় 6 দুগুণে 12 2 আর 1, তাহলে এই যে 1 ঘর পরে 19.2, এখানে 19.2 থাকলো, আর 44 প্লাস 19.2 কত হবে 63.2। ঠিক আছে, আচ্ছা তাইলে দেখো 19.2/63.2 এটা কি অ্যাপ্রক্সিমেট যদি করতে চাই, এই যে 19.2 কে অলমোস্ট 20 লেখা যায় আর 63.2 কে অলমোস্ট 60 এর মতো লেখা যায়, তাহলে এটা হচ্ছে 1/3 আসতেছে হচ্ছে আমাদের 0.33। এখানে আমরা যেটা করছি, আমরা এই যে লবের ভগ্নাংশের উপরে যেটা ছিল লব ওইটাকে আমরা বাড়াইছি, হরটাকে আমরা কি করছি কমাইছি। তাহলে ভগ্নাংশের লবটাকে বাড়ালে ভগ্নাংশের ভ্যালুটা কিন্তু বেড়ে যায়, আবার হরটাকে যদি কমাই তাহলেও কিন্তু ভগ্নাংশের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তো আমরা যেই 0.33 পাইছি, এই 0.33টা হচ্ছে যে অ্যাকচুয়াল ভ্যালু তার চেয়ে একটু বেশি হবে, বেশ অনেকটাই বেশি হইতে পারে। সো দেখো এখানে 0.333 এর চেয়ে কম কোন ভ্যালুটা আছে 0.287, এইটা হচ্ছে আমাদের একদম পারফেক্ট একটা ভ্যালু। 0.167 এটা হচ্ছে অনেক কম হয়ে যায়। তো দেখো এভাবে আমরা অ্যাপ্রক্সিমেট করে একটা ভ্যালু পেয়ে গেলাম, খুব বেশি ক্যালকুলেশন করা লাগলো না আমাদের। এরপরের কোয়েশ্চেনটা দেখি, সম-আয়তন পাত্রে কোন গ্যাসের আংশিক চাপ সর্বাধিক। এখন আমরা জানি আংশিক চাপ এটা হচ্ছে ধরো PA, এটা হবে মোল ভগ্নাংশ ইনটু টোটাল চাপ P। তো এইখানে আমরা যেটা করব এখানে সম্পর্কটা বের করব। এখানে বলা আছে V হচ্ছে সবগুলোর ক্ষেত্রে সমান, তাহলে আংশিক চাপটা কিসের উপর ডিপেন্ড করছে আমাদের। এখন টোটাল প্রেসারের কথা যদি বলি, প্রত্যেকটা গ্যাসের জন্য আমাদের যে টোটাল প্রেসার ওইটা সেম বলতে পারি আমরা। যদি একটা পাত্রের মধ্যে এই সবগুলো গ্যাস থাকে তাহলে টোটাল প্রেসার সবার জন্যই সেম। আমার P সমানুপাতিক হচ্ছে X, যার মূল ভগ্নাংশ যত বেশি হবে তার চাপ তত বেশি হবে। অ্যান্ড মূল সংখ্যা কখন বেশি হবে, মূল সংখ্যা হচ্ছে তোমার বেশি হবে যখন গ্যাসের মূল বেশি হবে, কারণ X ইকুয়ালস হচ্ছে NA ডিভাইডেড বাই N টোটাল। তাহলে P হচ্ছে সমানুপাতিক X, X হচ্ছে সমানুপাতিক N। তাহলে আংশিক চাপ কার বেশি হবে, যার মূল বেশি তার আংশিক চাপ বেশি হবে। তো আমাকে জাস্ট দেখতে হবে কার মূল সংখ্যাটা বেশি। এখানে যদি দেখি 2 ডিভাইডেড বাই হাইড্রোজেন 2, তাহলে মূল সংখ্যা হচ্ছে 1। 8 গ্রাম হিলিয়াম যদি দেখি 8 ডিভাইডেড বাই 4, মূল সংখ্যা আসতেছে 2। 32 গ্রাম অক্সিজেন মানে 32/32 মানে 1। আর 17 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 17/17, তাহলে 1 মোল।
তাহলে সবচেয়ে বেশি মোল সংখ্যা হচ্ছে যে 8 গ্রাম হিলিয়াম, তাইলে এটার হচ্ছে আংশিক চাপ সবচেয়ে বেশি হবে। তাহলে পরের কোয়েশ্চেনটা দেখি। এবার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি বের করতে হবে। তাহলে আমরা দেখি 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 22 ডিভাইডেড বাই 44, এত মোল কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে এখানে আসতেছে আমাদের হাফ মোল কার্বন ডাইঅক্সাইড। তো আমরা এখানে যেহেতু গতিশক্তি বের করতে যাচ্ছি, E ইকুয়ালস হচ্ছে আমাদের 3/2 nRT। দেখো তাহলে 3/2 ইন্টু n এর ভ্যালু হচ্ছে 0.5 ইন্টু r হচ্ছে 8.314 গুণ 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে দেখো 3/2 ইন্টু 0.5, এটা হচ্ছে আমার 0.75 আসতেছে। 0.75 ইন্টু 8.314 ইন্টু 3 ইন্টু 10 স্কোয়ার। দেখো এবার এটাকে আমরা যদি একটু ভ্যালু বের করতে চাই, 0.75 মানে হচ্ছে 3/4, তাহলে 9/4 আসছে আমাদের 3 ইন্টু 3, তাহলে আমাদের যেটা হচ্ছে 9/4 ইন্টু 8.314 ইন্টু 10 স্কোয়ার। এখন 4 আর 8.314 এটা হবে 2 পয়েন্ট একটু বেশি, 2 এর একটু বেশি হবে, বাট এটাকে আমরা যদি 2 ধরে নেই তাহলে অ্যারাউন্ড 1800 জুল আসতেছে। অ্যাকচুয়ালি 2 এর একটু বেশি ছিল, কিন্তু 2 পয়েন্ট সামথিং হবে, 2.1 বা এরকম কিছু। তো এই ক্ষেত্রে 1800 একটু বেশি হবে। তো আমরা যদি অপশনগুলো দেখি তাহলে এই যে এই অপশনটা জাস্ট আমাদের মেক সেন্স করতেছে, 1870। আর আরেকটা জিনিস বলে রাখি, তোমরা ফিজিক্সের মতো করে এখানে যদি আমরা গতিশক্তি হিসাব করতে চাই তাহলে হবে না, কেমিস্ট্রির ম্যাথের মধ্যে অলওয়েজ 3/2 nRT এভাবেই করতে হবে। তো আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই ছিল। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তোমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন ভালোভাবে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং ক্যালকুলেটর ছাড়া সলভ করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।